শুনছেন খালি কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। তো আজকে আপনাদেরকে যে গল্প বলতে চলেছি সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে যে গল্প আপনাদেরকে বলতে চলেছি সেই গল্পের নাম হলো রঘু ডাকাত। বঙ্গদেশে রঘু ডাকাতের মতন বিখ্যাত ডাকাত বোধ করি আর দুটো নেই। ছোটোবেলায় ভয় দেখানোর গল্প থেকে শুরু করে মানুষ রঘু ডাকাত পর্যন্ত গল্পগুলো এত বেশি জায়গা দখল করে আছে যে রঘু ডাকাত বাঙালির কৃষ্টির সাথে মিশে গেছে। প্রকৃতপক্ষে রঘু ডাকাত সম্পর্কিত গল্প এত বেশি যে সেখান থেকে আসল গল্পের খোঁজ পাওয়া বেশ কষ্টসাধ্য। সে কষ্টের অবসান অবশ্য আবার গবেষণা সাধ্য। গবেষণা যে কিছুই হয়নি তা নয়। কিছু গবেষক চেষ্টা করেছেন কল্পনার ফাঁদ ছেড়ে রঘু ডাকাতের আসল কাহিনী খুঁজে বার করতে। সেসবের নিরিখে রঘু ডাকাতের জীবন কথা জানার চেষ্টা করা হবে। অধিকাংশ গবেষকদের তথ্য রঘু ডাকাত জন্মেছিলেন প্রায় 200 বছর আগে, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর কোনো এক সময়। তার ভালো নাম ছিল রঘু ঘোষ। সে সময় বাংলা সহ ভারতবর্ষে বিভিন্ন স্থানে চলছিল কোম্পানির শাসন। বাংলার ধনী বা যারা ফসল ফলাতো যেসব জমিদাররা, তারা ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে কিছু গরিব মানুষদেরকে দিয়ে নীল চাষের জন্য পায়তারা চালিয়েছে। প্রথমে 5 কাঠা, তারপর 10 কাঠা, এভাবে দিন দিন নীল চাষের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল বাংলার কৃষকদের ওপর। যারা কোম্পানির নির্ধারিত জমিতে নীল চাষে আপত্তি জানাতো তাদের পেয়াদা দিয়ে নতুন তুলে এনে চলতো বেধড়ক প্রহার, অর্থাৎ মারধর করত। নীলকর আর তাদের পেয়াদাদের অত্যাচারে নাভিশ্বাস উঠে যাচ্ছিল সাধারণ বাঙালি কৃষকদের। রঘু ঘোষের বাবাও ছিলেন সেরকম একজন সাধারণ গরিব দরিদ্র কৃষক। নীল চাষে অস্বীকৃতি জানায় এবং নীলকরের পেয়াদা এক রাতে তাকে তুলে নিয়ে যায়। পেয়াদার প্রহারে অসহায়ভাবে মারা যান তার বাবা। পিতার মৃত্যুর বদলা নিতে মরিয়া হয়ে ওঠেন রঘু ঘোষ। লাঠি খেলায় তার ছিল অসামান্য দক্ষতা। সে খেলার লাঠি তার কাছে হয়ে উঠল নীলকরের বধের অস্ত্র। সেই অস্ত্র নিয়েই তুলে এনে নিজ হাতে সেই সাথে অত্যাচারিত আরও মানুষদের সংগঠন তৈরি করে গড়ে তোলেন এক লাঠিয়াল বাহিনী। নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় রঘু ঘোষ। সেই বাহিনী দল বল নিয়ে নীলকুঠিতে লুটপাট চালালেন রঘু ঘোষ। এরপর জ্বালিয়ে দেন নীলকরের আস্তানা। নীলকরের আস্তানা ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার তার সামন্তদের বাড়িঘর লুট শুরু করেন, যারাই সাধারণ মানুষের সম্পদ কুক্ষিগত করে তাদের বাড়িতে হানা দেয় এবং রঘু ঘোষের দল লুটপাটের পর লুটের জিনিসপত্র ভোগ করে দেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে। ফলে সাধারণ মানুষের কাছে রঘু ঘোষ ছিলেন একই সাথে প্রতিবাদ আর ন্যায় বিচারের প্রতীক। তবে জমিদার আর নীলকরদের কাছে তিনি ছিলেন লুটতা রাজকারী, এক ডাকাত। পিতার মৃত্যুর পর থেকেই সে হয়ে উঠল এক প্রতিবাদী।
এক মানুষ, সেই সঙ্গে সে হয়ে উঠল রঘু ডাকাত। রঘু ঘোষ থেকে হয়ে উঠল রঘু ডাকাত। রঘু ডাকাতের বাড়ি ঠিক কোথায় তা জানা যায় না। প্রশ্ন করলে তার জবাব একটু অন্যরকম হয়ে যায়। তার বাড়ি কেউ কেউ বলে হুগলি, বর্ধমান, নদিয়া, বারাসাত, 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, এমনকি খোদ কলকাতাতেও অসংখ্য ডাকাতের উপদ্রব ছিল। সাধারণ মানুষ তো বটেই, জমিদাররাও এসব ডাকাতের থেকে ভয়ে থাকতেন। ফলে ইংরেজরা ডাকাত সমস্যার সমাধানের পথ খুঁজছিলেন। প্রতিটি থানায় খোলা হলো একটা আলাদা করে দপ্তর। থানায় থানায় রেড অ্যালার্ট জারি হয় সব ডাকাতদেরকে জেলে পোড়ার জন্য। ফলে ডাকাতের মাঝেই গা ঢাকা দেওয়ার প্রয়োজন হতো। আজ হুগলি তো মুর্শিদাবাদ, পরশু নদিয়া তো পরে বর্ধমান, এইভাবেই কাটাতো ইংরেজদের রোশনালে পাড়া ডাকাতদের জীবন। তাই তাদের স্থায়ী নিবাস নির্ধারণ করা দুষ্কর। ফলে রঘু ডাকাতের নিবাস নির্ধারণের একটু বেগ পেতে হয়। ফলে হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এই 3 অঞ্চলে সবচেয়ে বেশি রঘু ডাকাতদের কীর্তি শুনতে পাওয়া যায়। কিন্তু অনেক গবেষকদের দাবি বাইরে নয়, একেবারে পুরোদস্তুর কলকাতারই মানুষ ছিলেন তিনি। পরবর্তীতে ভিন্ন সাহিত্য, উপন্যাস ও অবশ্য এসেছে এই কথার উল্লেখ। রঘু ঘোষ বাংলার মানুষ না, বাইরের। সেই বিতর্কটাকে পাশে সরিয়ে রেখে কিছু দূর এগুলোই দেখতে পাওয়া যায় রঘু ডাকাত নিজের হাতে প্রতিষ্ঠিত করেছিল একটি গ্রাম। ইংরেজরা তখন রঘু ডাকাতের পেছনে মরিয়া হয়ে পড়েছে, কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না তার। এদিকে রঘু ডাকাত পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের হাত থেকে। পান্ডুয়ার নামে এক গ্রামে প্রথম আশ্রয় নেয়। এরপর এলাকায় অনিরাপদ হয়ে উঠলে আশ্রয় নেয় দেবীপুরের পাশের এক জঙ্গলে। এখানে বলে রাখি, রঘু ঘোষের ভাই ছিলেন বিধুভূষণ ঘোষ। বিধুভূষণ রঘুরই ডাকাত দলের এক সদস্য। বিধুভূষণ ও রঘুর এই ডাকাত দলের সদস্য ছিল। 2 ভাই মিলে গা ঢাকা দেওয়ায় দেবীপুরের ঘন জঙ্গলে তখন অদ্ভুত এক বাসনা জাগে রঘুর মনে। এই জঙ্গলে তিনি গ্রাম স্থাপনের সিদ্ধান্ত নেন এবং রাতের আধারে তিনি একে একে ঘোষাল চট্টোপাধ্যায়, তারপর বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, ভট্টাচার্য 5 ঘর ব্রাহ্মণ গ্রাম আনেন। এদের দ্বারা প্রতিষ্ঠিত হয় রঘু ডাকাতের গ্রাম, যার নাম অন্ধকারেই এইটা প্রতিষ্ঠা হয় বলে এর নাম হয় নিশিনগর। পরবর্তীতে এর নাম পাল্টে রাখা হয় নিশিরাগড়। এভাবে ঘন জঙ্গলের মধ্যে রঘু ডাকাত গড়ে তোলেন একটি গ্রাম। রঘু ডাকাতের প্রায় সব গল্পের মা কালীর এক বিশেষ অস্তিত্ব লক্ষ্য করা যায়, কারণ রঘু ডাকাত নিজেই ছিলেন এক কালীর ভক্ত। কথিত আছে, একদিন তিনি পুকুরে হাঁটতে গিয়েছিলেন। হঠাৎ তিনি 2টি পাথরের মূর্তি দেখতে পান। একটি মহাদেবের, অপরটি তিনি চিনতে পারেন না, তাই তাকে নিয়ে আসেননি। তবে নিশ্চিতভাবে সেটা ছিল একটা দেবীর মূর্তি। সেই রাতে রঘু ডাকাত কে মা কালী স্বপ্নে আদেশ দেয় যে ইতিমধ্যে আমার মূর্তিটি সংগ্রহ করে সেখানে আমার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা এবং আমাকে একটি আশ্রয় দে, মানে মন্দির তৈরি করে দে। এই বলা মাত্রই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেন রঘু ডাকাত। এরপর থেকে ভক্ত বনে যান কালীর। জানা যায় অমেয় শক্তির দেবী কালী পুজো করতেন নিয়মিত। পুজোর ভোগ হিসেবে থাকতো ল্যাটা মাছ পোড়া। সেই ভোগ খেয়েই ডাকাতি করতে বেরোতেন রঘু ডাকাত। পশ্চিমবঙ্গের অনেক স্থানে এখনও কালী পুজোর ভোগ হিসেবে ল্যাটা মাছ পোড়া দেওয়া হয়। দিন দিন যতই তার ডাকাতি বাড়তে থাকে ততই সে মা কালীর পুজো আর্চা এগুলো করতে থাকে এবং সে মনে করত যে এইভাবে পুজো করলে পরে আমি মনে বলও পাবো এবং আমাদের কেউ খুঁজেও পাবে না, এর জন্য মা আমাকে রক্ষা করছে। এটা রঘু ডাকাত বিশ্বাস করতেন।
ডাকাত এসব বিশ্বাস করতেন এবং তাই হতো। মা তাদেরকে সবসময় সাহায্য করতো। তার কারণ রঘু ডাকাত আজ যাই করুক, তিনি বড়লোকি জমিদারদেরকে শাস্তি দিতেন এবং গরিবদেরকে সে সমানভাবে সমস্ত সব কিছু ভাগ করে দিতেন। মানে যা কিছু জমিদাররা লুট করতো সেগুলো রঘু ডাকাত আবার লুট করে নিয়ে গরিব দিন দুঃখী মানুষদেরকে দিয়ে দিত। এই ছিল তার কাজ। সত্যি সত্যি কখনো পুলিশের হাতে যে ধরা পড়েনি রঘু ডাকাত, তারও নিয়ে একটি মজার কাহিনী আছে। একটি মজার কাহিনী প্রচলিত আছে। তার মানে ডাকাতের তখন উপদ্রব তুঙ্গে। নৈহাটি থানার বড়বাবু তখন দুর্গাচরণ চক্রবর্তী। দুর্গাচরণের সাথে সাগরের জমিদার বেশ ভালো সম্পর্ক ছিল। ফলে জমিদারের কথায় রঘু ডাকাতকে ধরার একটা মস্ত বড় চাপ ছিল তার মাথার ওপর। কিন্তু রঘুর পাত্তা নেই, কিছুতেই ধরা যাচ্ছে না তাকে। হঠাৎ একদিন বড়বাবু একটি চিঠি পেলেন। তাতে লেখা, দারোগা বাবু, আপনার সাথে দেখা করতে আসছি, এটি রঘু ঘোষ। দারোগাবাবু তখন চক্ষু চড়ক গাছ। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে তাকে। থানার সেপাই বাড়ানো হলো আর আটোসাটো করে ফেলা হলো সব কিছু। এবার যে করেই হোক রঘু ডাকাতকে ধরতেই হবে। একদিন এক জেলে এলো দুটো বড় মাছ নিয়ে। জানালেন জমিদারবাবু পাঠিয়েছেন তাকে, সেই সাথে একটা চিঠির ভাষাটা ঠিক এরকম ছিল, দারোগা বাবু, পৈত্রের অন্নপ্রাশন উপলক্ষে আমার পুষ্কুরিণীতে মাছ ধরেছিলাম। আপনি তো আসতে পারবেন না জানিয়েছিলেন, তাই দুটি মাছ আপনার জন্য লোক মারফত পাঠালাম। লোকটি আমার বিশ্বস্ত প্রজা। দারোগাবাবু খুশি হয়ে জেলেকে 2 টাকা বকশিস দিয়ে বিদায় দিলেন। কিছুদিন পর দারোগাবাবুর কাছে আরও একটি চিঠি আসে। তাতে লেখা ছিল এরকম, দারোগাবাবু, আপনাকে কথা দিয়েছিলাম আপনার সাথে দেখা করে আসব। সেদিন দেখা করে এসেছি। মাছ কেমন খেলেন? সেবক রঘু ডাকাত। এভাবে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আর ভাগ্যের অসীম সহযোগিতা চলতে থাকে রঘু ডাকাতের জীবন। আগেই বলেছি, রঘু ডাকাতি করতো শুধুমাত্র অত্যাচারী মানুষদের ঘরে, যার ঘরে মেয়েদেরকে রাখতো একেবারে নিরাপদ। ডাকাতি শেষে লুটের মালামাল বাট করে দিত অসহায় মানুষদের মাঝে। ফলে অসহায় মানুষরা তাকে তীব্র আবেগ ছিল রঘু ডাকাতের প্রতি। কেউ কেউ তাকে আমার ভগবান স্বরূপও মনে করতেন। সেই আবেগে ঢাল হয়ে রক্ষা করত রঘু ডাকাতকে। তবে এসব ভালোর মধ্যেও ছিল একটা খারাপ ব্যাপার। দেবী কালীর পুজোর অংশ হিসেবে নরবলি দিতেন তিনি। কার্তিক অমাবস্যার তিথিতে পুজো দেওয়ার জন্য রাস্তা দিয়ে যাকেই দেখতে পেত তাকে তুলে এনে, হয় সেটা কন্যা বধূ বা অন্য কিছু সাধারণ মানুষ, যাকেই দেখতে পেত তুলে এনে তাকে বলি দিত। একসময় মা তাকে আদেশ দিয়ে বললেন যে এমনটা করা উচিত নয়। তাও সেটা বোঝালেন এক ভক্ত, মানে কালীর সাধক রামপ্রসাদের দ্বারা। একদিন রামপ্রসাদ সেই বনের পাশ দিয়েই যাচ্ছিলেন এবং তাকে রঘু ডাকাত ধরে নিয়ে এসে বলি দিতে যাবে। এমন সময় তিনি বলেন, আমি একটু গান করি, শোনো। তখন রামপ্রসাদ এই গানটি ধরে, তিলেক দাঁড়াও ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। গানটি গেয়ে শোনান তাকে। এমন সময় রঘু ডাকাত বলিকাষ্ঠে রামপ্রসাদের বদলে দেবীর কালী মুখ দেখতে পান। এ ঘটনার ফলে রামপ্রসাদকে ছেড়ে দেওয়া হয় এবং পরের দিন সম্মানের সাথে বাড়িতে পৌঁছে দিয়ে আসে সেই রামপ্রসাদকে। এরপর থেকে নরবলি বন্ধ করে রঘু ডাকাত। চালু করেন মানুষের বদলে সে ছাগল বা পাঠা বলি দেবে। প্রকৃতপক্ষে রঘু ডাকাতকে ঘিরে কল্পনার কথা
এত বেশি গজে উঠেছিল যে কিংবদন্তি তাকে ছেয়ে গেছে, ফলে যেটা তার নয় সেটাও তার ঘাড়ে এসে পড়েছে। কলকাতার পূর্ণদাস রোডের কালী মন্দিরের কথাই ধরা যাক। এই মন্দিরে 1 ফুট উচ্চতার ছোট্ট কালী মূর্তি পুজো করতেন মনোহর ডাকাত, কিন্তু মনোহর ডাকাত নামে সেরকম কোনো প্রচলন নেই। সেখানে গেলেও শুনতে পাওয়া যায় যে এটি রঘু ডাকাত পুজো করতেন বা রঘু ডাকাতের কালীবাড়ি। এরকম আরও অসংখ্য রঘু ডাকাতের কালীবাড়ি আছে বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, এছাড়া বারাসাতেও। এসবের প্রতিষ্ঠাতা অন্য কেউ হলেও কিন্তু তার নাম কামিয়েছে রঘু ডাকাত। কিছু কিছু ডাকাত বাড়ি যদি খুঁজে পাওয়া যায় তা 500 বছরের পুরনো। সেই হিসেবে রঘু ডাকাতের বংশধররাই করেছে বলে অনেকে মনে করেন। অনেক সময় কল্পনার কথা কল্পনার ফলে বড় বড় যে কালীবাড়িগুলো আছে তাও যারা করেছেন, যে সমস্ত ডাকাতরা করেছেন তাদের নাম বাদ দিয়ে রঘু ডাকাতের নাম বসিয়ে দেওয়া হয় এবং তারই নাম সবথেকে বেশি প্রচলিত। তো আজকের গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। জয় মাতা, জয় মাতারা।